সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানিয়ে দিই, রাজনীতির চ্যালেঞ্জ ও সংস্কার নীতি, এটি নিয়ে আমরা কথা বলবো। এছাড়াও আপনারা জানেন বেগম খালেদা জিয়া 4 মাস পর দেশে ফিরছেন আগামীকাল। তাকে ঘিরে আসলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে। সাজ রব তার গুলশানের বাড়ি ফিরোজায় সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। নারী সংস্কার কমিশনের এগেনস্টে যে হেফাজতে ইসলামের সাম্প্রতিক যে সমাবেশ, সেটি নিয়ে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেখানকার মন্তব্য নিয়ে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস বাংলাদেশের উপর আসলে কি প্রভাব ফেলছে, বাংলাদেশ এটাকে কীভাবে দেখছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। মানবিক করিডোর নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এর সব কিছু নিয়ে কথা বলবো। তবে তার আগে জানিয়ে দিই, আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। পরিচয় করে দেব তাদের সঙ্গে। আছেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, স্বাগত জানাচ্ছি আপনাকে, সাবেক সংসদ সদস্য। আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। আমরা সব কিছু নিয়ে আমাদের হাতে সহকর্মী নাজিয়া আফরিন একটি প্রতিবেদন আছে, সেটি একবার দেখে আসতে চাই। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসায় 2010 সালের 13 নভেম্বর ক্যান্টনমেন্টের মনুল রোডের বাসাছাড়া হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। 2011 সালে গুলশান 2-এর 79 নম্বর সড়কের একটি বাসভবন ফিরোজা ভাড়া নেন তিনি। 2014 সালের কয়েকদিন গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে অবরুদ্ধ থাকার সময় ছাড়া এই ফিরোজা থেকেই নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে, কর্মসূচি আমাদের চলছে। 2013 সালে 29 ডিসেম্বর আন্দোলনের রূপরেখা হিসেবে মার্চ ফর ডেমোক্রেসি নামক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। এর আগের দিন থেকেই বালুর ট্রাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে ফিরোজা থেকেই আন্দোলন চালিয়ে যান তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি সাজা নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। করোনা মহামারীর সময় 2020 সালের 25 মার্চ তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর কয়েক দফায় মুক্তির মেয়াদ বাড়লেও ফিরোজাতে কার্যত গৃহবন্দী থেকেছেন খালেদা জিয়া। 2024 সালের 5 আগস্টের পর বদলে যায় ফিরোজা। দেশি বিদেশি ব্যক্তিত্বরা এখানেই বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে ফিরছেন খালেদা জিয়া। প্রত্যাবর্তনের জন্য আমরা যে সম্বর্ধনা বা স্বাগতম জানানোর যে ব্যবস্থা সবসময় আমরা করে থাকি, এইবারও আমরা খুব সংগঠিতভাবে দলের পক্ষ থেকে সেই ব্যবস্থা করছি এবং আমরা সর্বসাধারণকে অনুরোধ জানাবো যাতে রাস্তাঘাটে কোনো রকমের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেইভাবে যেন আমরা শৃঙ্খলাটা বজায় রাখি। ফিরছেন এই ফিরোজাতেই। তার অপেক্ষায় পরিচ্ছন্ন আর পরিপাটি করে তোলা হচ্ছে বাড়িটিকে। জোরদার করা হয়েছে নিরাপত্তাও। তবে এবার যখন ফিরছেন তখন তিনি মুক্ত। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে প্রত্যাবর্তন করছেন যুক্তরাজ্য থেকে। আমরা সবার মতো, সারা দেশবাসীর মতো আমরা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী তিনি আমাদের মাঝে সশরীরে উপস্থিত থেকে আমাদেরকে শক্তি এবং সাহস যোগাবেন এবং বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখছিলেন। আমরা একটু মূল আলোচনায় যাই। প্রথমেই এম রশিদুজ্জামান মিল্লাত আপনার কাছে আসে, সেটি এই বিষয়টি নিয়ে শুরু করি। 4 মাস পর অবশেষে নেত্রী দেশে ফিরছেন। তার চলে যাবার, চিকিৎসা করতে যখন যান তখন নানান ধরনের প্রশ্ন রাজনীতিকে ঘিরে ছিল। আমরা নানা ধরনের প্রশ্ন নানান অঙ্গন থেকে আসলে তখন শুনেছি, একেবারে -2 ফর্মুলা থেকে শুরু করে অনেকগুলো প্রশ্ন উঠেছিল। নিশ্চয়ই তার ফিরে আসাটা সেই প্রশ্নের অনেকগুলোরই উত্তর আবার দিতে পেরেছে। এরপর আবার নতুন করে নতুন প্রশ্ন উঠছে যে বিএনপির রাজনীতিতে এখন কোন গতিটা, আসলে গতিটা কতটুকু পাবে। নির্বাচনকে ঘিরে আমরা এক ধরনের প্রস্তুতি দেখছিলাম কিছুদিন আগেও, সেটিতে কিছুটা ভাটা পড়েছে। সেটি নিয়েও একটু জানতে চাইব কী ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং সৌরভ ভাইকে, আমার সহ আলোচক। দেখেন, 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইতিমধ্যেই তিনি হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাই করেছেন এবং তিনি আসছেন কাতারের সরকারের দেয়া আমিরের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে, এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি গিয়েছিলেন
যাওয়ার সময়। সো আমরা আশা করি তিনি আগামীকাল 10:30 থেকে 11টার মধ্যে এখানে ল্যান্ড করবেন। মাঝে একটু বিরতি আছে রিফুয়েলিংয়ের জন্য 1 ঘন্টার জন্য, এটার কারণে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হতে পারে, আদারওয়াইজ 10টার মধ্যে হয়তো আমরা তাকে পেতাম এখানে। তো আমরা খুব উচ্ছ্বাসিত, আমাদের সকল নেতৃবৃন্দ সারা দেশের সবাই আশা করে আছেন কখন তিনি নামবেন। শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, আমাদের বাংলাদেশের সমস্ত জনগণ যারা আমাদের বেগম খালেদা জিয়াকে মার মতো শ্রদ্ধা করেন এবং তারা জানেন তিনি সত্যিকার অর্থেই দেশপ্রেমিক একজন নেত্রী। তিনি কিন্তু জননন্দিত শুধু বাংলাদেশে নয়, তিনি নন্দিত নেত্রী সারা পৃথিবীতে। এখন তিনি আপোষ করেননি কোনো অন্যায়ের সাথে, সেই কারণে তিনি কিন্তু মানে তার একটা মাইল ফলক হিসেবে ধরা যায় যে তিনি মানে 8 বছর আপনার কারাগারে থেকেও, বন্দি থেকেও আপনার সমস্ত কিছু চালিয়ে গেছেন এবং আশাহত হননি, আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন। তাকে পেয়ে আমরা যে কি উচ্ছ্বাসিত হব সেটা তো আপনারা বুঝতেই পারলেন, আপনারা প্রতিবেদনও দেখলেন যে সব কিছু নিয়ে সাজ রব চলছে। এবং আমাদের এই বিষয়ে দলের পক্ষ থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব কথা বললেন। আমাদের আগের থেকেও মহামাননীয় মহাসচিব দফায় দফায় মিটিং করেছেন আমাদের সঙ্গে, এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, এদেরকে নিয়ে শৃঙ্খলা রক্ষার জন্য যাতে করে যানজটে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণে তাদেরকে ইনস্ট্রাকশনগুলি দেওয়া হয়েছে। এবং সরাসরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগুলি নির্দেশনাও দিচ্ছেন কিভাবে রাস্তায় না দাঁড়িয়ে দুই পাশে যেতে দাঁড়ায়। তারপরেও দেখেন একটা জিনিস, আমরা শুধু দলীয় নেতা কর্মীরা যে উচ্ছ্বাসিত তা কিন্তু নয়, বাংলাদেশের বহু মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং অত্যন্ত উচ্ছ্বাসিত তারা। এবং এই ঢল তো আপনি ঠেকাতে পারবেন না, একটা স্রোত, একটা ঢল নামবে, তাতে করে পুলিশ এবং আমাদের যে সিকিউরিটি সেল এদের সঙ্গে মিটিং হয়েছে কিভাবে এগুলিকে সামাল দেওয়া যাবে। তো আমরা আশা করছি সুন্দরভাবেই হবে, কিন্তু তারপরেও আমার কাছে কেন মনে হয় যে একটু তো দুর্ভোগ হবে, ভোগান্তি হবে। বাট এই ভোগান্তিতে আমার মনে হয় মানুষ খুব মনে কষ্ট নেবেন না। আপনাদের কি কোনো বিশেষ কর্মসূচি আছে সেটাকে ঘিরে, কালকের দিনটিকে ঘিরে? হ্যাঁ, আমাদের কর্মসূচি হলো ওনাকে রিসিভ করা, এবং সে ওনাকে রিসিভ করবেন আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারগণ, যাতে করে ভিআইপিতেও একটা বড় ধরনের কোনো রকমের গ্যাদারিং না হয়। শুধুমাত্র অ্যালাউ করা হবে স্ট্যান্ডিং কমিটির মেম্বারগণ, তারা যাবেন, তারা ওনাকে রিসিভ করবেন, তারপরে আনবেন। দুই পাশে আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দরা তারা থাকবেন। তারপরে এটা একদম ফিরোজা পর্যন্ত, তার বাসা পর্যন্ত দুই পাশে ফুটপাতে দাঁড়িয়ে ওনাকে অভ্যর্থনা জানানো, শুভেচ্ছা জানানো, স্বাগত জানানো। এছাড়াও তো জনগণ তো তার গাড়ি দেখার জন্য, তার হাত নাড়া দেখার জন্য আপনার তো থাকবেই। এগুলি তো আপনার ধরেন সারা রাস্তা দূরেই থাকবে আর কি, আমরা না করলেও থাকবে। এবং আমরা পুলিশকে অনুরোধ করেছি তার সাহায্য দেওয়ার জন্য, তারাও সাহায্য করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের নিজস্ব আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যে স্বেচ্ছাসেবক দল আছে তাদেরকে এবং আইন শৃঙ্খলার একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা যাতে সুন্দরভাবে মাঠে থেকে কাজ করবে পুলিশের সঙ্গে সঙ্গে, যাতে করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শিকার যাতে না হতে হয়। জি, তিনি যাতে সুন্দরভাবে নেমে বাসায় স্বস্তিরভাবে সকলকে স্বাগত জানিয়ে আসতে পারেন। জি, ধন্যবাদ জনাব সোহরাব হাসান। একই বিষয় নিয়ে জানতে চাই, অনেকগুলো প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও ছিল, কাল যখন তিনি দেশে পদার্পণ করবেন তখন তো অনেকগুলো উত্তর আমরা আসলে পেয়ে যাচ্ছি। আপনার কাছে কি মনে হয় এই যে নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি কিছুটা স্থিমিত হয়ে গেছিল, সেখানে কি কিছুটা গতি আসতে পারে? পজিটিভ কি ইঙ্গিতগুলো আসলে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, মিল্লাত ভাইকে শুভেচ্ছা। আমার মনে হয় না যে ঠিক স্থিমিত হয়ে যাচ্ছে। আলোচনা কখনো কোনোটা খুব সরগরম হয়, কোনোটা একটু পিছিয়ে যায়, সেটা বাস্তব পরিস্থিতির কারণে। এখন ধরুন এই মুহূর্তে বাংলাদেশের বিশেষ করে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী নিয়ে যে সমস্যাটি,
করিডোর দেওয়া হবে কি হবে না, বা করিডোর ওই পরিস্থিতি আছে কিনা, এটা কিন্তু মানুষের মধ্যে উদ্বেগটা বাড়িয়ে দিয়েছে। প্রচুর যে রাজনীতি চলে আসছে সংস্কার কমিশনগুলোর সাথে, জাতীয় ঐক্যমত্য কমিশনগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর, সেই বৈঠক কিন্তু অব্যাহত আছে, 15 তারিখ চলবে। একজন নেত্রী, রাজনৈতিক নেত্রীর জনপ্রিয়তা, তার মানুষের সমীহ শ্রদ্ধা, সেটি বোঝা যায় কিন্তু তিনি যখন ক্ষমতায় থাকেন না। তাই খালেদা জিয়া কিন্তু আজকে ক্ষমতায় নেই। তিনি অতীতে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, দলের প্রধান ছিলেন দীর্ঘদিন, এখনও প্রধান। সুতরাং তিনি ক্ষমতায় নেই। সুতরাং তার প্রতি গণমানুষের, সাধারণ মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা, সেটা কিন্তু তার যে রাজনৈতিক অর্জন, তারই স্বীকৃতি। আর দলের ভেতরে এবং সাধারণ মানুষের মধ্যেও দলের তো তিনি ঐক্যের প্রতীক, বিএনপির ঐক্যের প্রতীক। এবং নবীন থেকে শুরু করে প্রবীণ সব বয়সী নেতাকর্মী তাকে একটু অন্য স্থানে, মানে অন্যদের থেকে আলাদা জায়গায় দেখেন। আর সে কারণে একটা, আপনি রাজনীতি বলছিলেন, তিনি যখন গিয়েছিলেন, তিনি যখন দেশ চিকিৎসার জন্য যান, তখন মানুষের মধ্যে এক ধরনের তো উৎকণ্ঠা ছিল যে তার শারীরিক অবস্থা কীরকম দাঁড়ায়, তিনি কতটা সুস্থ হতে পারবেন। তো আমরা দেখলাম যে চলাফেরার মতো সুস্থ হয়েছেন তিনি। এখন সেক্ষেত্রে বিএনপির রাজনীতিও তিনি যতদিন আছেন ততদিন আমার ধারণা যে বিএনপির রাজনীতি তাকে ঘিরেই থাকবে, তাকে কেন্দ্র করেই, মানে তাকে মাথার উপর রেখেই বিএনপির নেতাকর্মীরা, সেটা সরকারে থাকলেও রাজনীতি করবেন, সরকারের বাইরের রাজনীতিও করবেন। সুতরাং এটি বিএনপির নেতাকর্মীদের অনেক ভরসা দেবে, অনেক শক্তি দেবে। আর দল একটি এখানে যে দলের ঐক্য শৃঙ্খলা রক্ষা, ঐক্যের উনি প্রতীক, কিন্তু শৃঙ্খলাটা কিন্তু তার হাতে নেই। কারণ তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে এখন সক্রিয় হতে পারছেন না শারীরিক কারণে। সেক্ষেত্রে অন্য দলের, এই দলের অন্য নেতাদের, বিশেষ করে প্রবীণ নেতাদের, মানে জ্যেষ্ঠ নেতাদের, যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, যারা স্থায়ী কমিটিতে আছেন, তাদের দায়িত্বটা বড়। কারণ বিএনপির আপনি সারা দেশের নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী, সুতরাং তাদের মধ্যে এক ধরনের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ তো অনেকে দলের নামে নিতে চাইছেন, নিচ্ছেন, যে গণমাধ্যমে আমরা দেখি। আর সেটা থেকে আমি মনে করি যে নেতৃত্ব, এবং খালেদা জিয়াও সেখানে কিন্তু তার একটি আহ্বান অন্য অনেক নির্দেশনার চেয়ে বেশি ফলপ্রসূ হবে। আর রাজনীতি, এখন তো বড় দুটো বিষয়, যে সংস্কার এবং নির্বাচন, এই দুটি কি মুখোমুখি? আমি মনে করি এটা মুখোমুখি নয়। সংস্কারের ধারাও চলবে, আর নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জি, আপনার কাছে একটি প্রশ্ন রেখে যাই সেটা নিয়ে। আওয়ামী লীগের বিচার এবং সংস্কারের আগে এদেশে কোনো নির্বাচন হবে না এমন ঘোষণা দিয়েছে এনসিপি নেতারা। এটি আসলে কোনোভাবে সম্ভব কিনা? আওয়ামী লীগের বিচার এবং সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না, সেটা নিয়ে নিশ্চয়ই আপনার কাছে আসবো। জনাব মিল্লাত, আপনার কাছে আসি। প্রায় 1.5 যুগ পর আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও ফিরছেন। যখন জনাব তারেক রহমান এখনও ফিরেননি, তার স্ত্রী ফিরছেন, তখন অনেকের প্রশ্ন, তিনি কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? সে ব্যাপারে কি আপনাদের কাছ থেকে কিছু জানতে পারবো? না, সে ব্যাপারে আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন নাই তিনি রাজনীতিতে আসছেন কিনা। তবে 17.5 বছর পরে, বা 16.5 বছর বা 17 বছর পরে, এক্স্যাক্টলি যদি হিসাব করেন আর কি, তিনি দেশে আসছেন। তার মা অসুস্থ, এবং তার শাশুড়ির সঙ্গে তিনি আসতে পাচ্ছেন। সেটা তো অনেক একটা ভাগ্যের ব্যাপার আর কি। মানে আমরা যে অবস্থায় ছিলাম 17 বছর নির্বাসনে থাকার পর প্রথম তিনি আসছেন, এবং তার পৈতৃক বাড়িতে তিনি থাকবেন এবং শাশুড়ির খোঁজ খবর নেবেন, সেই কারণে তিনি আসছেন বলে আমরা জানি। এবং এটা নিয়ে গুঞ্জন রয়েছে যে তিনি আসছেন, প্রথমে এসে রাজনীতিতে ভূমিকা রাখবেন কিনা, এ বিষয়ে কিন্তু আমাদের কেউই বলতে পারবে না যে আসলে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। কারণ এরকম সিদ্ধান্ত হলে তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জানাতেন, অথবা আমাদের স্ট্যান্ডিং কমিটি জানতেন, আমরা জানতাম। এই ধরনের কোনো ধরনের আশঙ্কা
নাই বললে আমি ভুল হতে পারে, বাট এখন পর্যন্ত নাই, কোনো সিদ্ধান্ত আসেনি, কোনো এটি হচ্ছে সিদ্ধান্ত মূল নেই। বিষয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয় যে তারা নির্বাচন চায় না, তারা একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে বা জুনে, এরকম নানা কথা বলছে, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসে নির্বাচন হবে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই ধরনের মতামতই আমরা পাচ্ছি। আপনারা কি মনে করেন খুব দ্রুত সময়ের মধ্যে আসলে নির্বাচনের একটা তারিখ ঘোষণা হতে পারে বা সেটির দিকে আগাচ্ছে কিনা? আমার কিন্তু একটা মানে ব্যক্তিগত অভিমত এটা আর কি, বলবেন। যে সৌরভ ভাই যেটা বললেন যে সংস্কার এবং নির্বাচন নিয়ে যে সমস্ত এই যে টানা হেঁচড়া চলছে আর কি, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এবং এনসিপি বলেছে যে এদেশে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো রকমের নির্বাচন হবে না, অথবা এ ধরনের কথা বলেছে। তো এগুলি কিন্তু কথার মালা। আপনার রাজনীতিতে অনেকগুলি কথা থাকবে, বাট স্পেসিফিক একটা টপ মহলে কিন্তু একটা ডিসিশন থাকে আর কি। সেক্ষেত্রে আমি মনে করি ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবে, কারণ ডিসেম্বরের নির্বাচন হওয়াটা, ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন চিফ অ্যাডভাইজার সাহেব, এবং তিনি আল জাজিরাতেও একটা সাক্ষাৎকার দিয়েছেন, তাতেও তিনি বলেছেন এইভাবে যে জনগণ তো খুব প্রেশার দিচ্ছে না। তো আসলে জনগণ প্রেশার দিচ্ছে না, তো বৃহৎ এই যে দল বিএনপি তো প্রেশার দিচ্ছে না, বিএনপি তো বরঞ্চ সহযোগিতা করছে সংস্কারের জন্য, মৌলিক সংস্কারগুলি করে যাতে দ্রুততম সময় নির্বাচনটা দেয়, এবং নির্বাচন দিলে পরে যে সংস্কারগুলি ঐক্যমত হবে, যে সংস্কার কমিশন এবং আমাদের সংস্কার নিয়ে, আমাদের তো 31 দফা সংস্কারের একটা প্রস্তাব রয়েছে আপনি জানেন, সেই প্রস্তাবে মধ্যে যেগুলির মধ্যে ঐক্যমত হবে সেটার একটা বোঝাপড়া হয়ে আপনার সেই সংস্কারগুলি তো করতে হবে আপনার সংসদে গিয়ে, এবং এই সরকারকেও, আমি বারবার এই কথাটা বলি, এই সরকারকেও বৈধতা দিতে হবে সংসদে গিয়ে। সংসদে যদি আপনার বৈধতা না পায় তাহলে কিন্তু এই সরকারটা অবৈধ হয়ে যাবে। যতই আমরা এখন কিন্তু বৈধ সরকার বলে আমরা বলি পোস্ট ফেক্টো বৈধ আর কি, মানে আপনার যখন এটা সংসদে গিয়ে বৈধতা দেওয়া হবে, রেটিফাইড হবে, তখন তারা বৈধ সরকার। তো ওনাদের জন্য কিন্তু এটা অনেকে হয়তো বুঝতে পারছে না, বা বুঝেও এটা হয়তো ডিসক্লোজ করছে না, এরকম কিছু একটা হতে পারে। বা অনেকেই যারা এখানে উপদেষ্টাগণ আছেন তারা কিছু বিজ্ঞ, কিছু অনভিজ্ঞ, কিছু অভিজ্ঞ, এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে টোটাল জিনিসটা করা হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে প্রফেসর ইউনূস তিনি অত্যন্ত বুদ্ধিমান, এবং সারা দেশেই তো সমাদৃত এবং সারা পৃথিবীতে সমাদৃত। সো তার মাথা থেকে এই জিনিসটা আসবে না যে কোনো সময় এটা প্রশ্ন উঠুক যে আমি থাকা অবস্থায় যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যে মানুষের আন্দোলনে 17 বছরের, এটা আমি থাকতে এবং তাড়াতাড়ি থাকতে আমার যাতে কোনো বদনাম না হয়, এই কারণে তিনি ডিসেম্বরে দিবেন নির্বাচনটা, এটা আমার কেন জানি পূর্ণ বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ জনাব সৌরভ হাসান। আমরা বিরতি নেবারও একটা আসলে সময় হয়ে এসেছে মোটামুটি। যদি যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম তার সাথে এতটুকু যুক্ত করে যে আপনার কাছে এই প্রশ্নটা এসেছিল কিনা যে ডাক্তার জুবাইদা রহমান রাজনীতির সাথে যুক্ত হতে পারেন, এরকম কোনো প্রশ্ন আপনার মনেও আছে কিনা বা সম্ভাবনা দেখেন কিনা? এই প্রশ্নটা এসেছে এবং আপনিও যে করেছেন, হয়তো মানুষের মধ্যে একটা ধারণা বা একটা শঙ্কাও, যে এখন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু লন্ডনে আছেন, তিনি এখনো আসেন, এবং জুবাইদুর রহমান লন্ডনেই ছিলেন, এখন বাংলাদেশে ফিরছেন। তারেক রহমান আসছেন না, মানে অন্তত মার সঙ্গে আসেননি বা এখন আসছেন না। এটার মধ্যে মানে এই বিষয়ে কিন্তু জনমনে, দলের নেতাকর্মীদের মধ্যে হয়তো এই প্রশ্নটা প্রবল নয়, কিন্তু জনমনে একটা আছে যে বিএনপির কে হাল ধরবে। তারেক রহমান যদি ধরেন, এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তাহলে তিনি দেশে এসেই সেটি ধরতে হবে। এখন তার আসার ক্ষেত্রে বাধা আছে কিনা, আইনগত কোনো বাধা আছে কিনা, এটি একটি, বা বিএনপি কেন অপেক্ষা করছে। এক হচ্ছে যে অনেকেই তো পরিবর্তনের পরপরই, গত বছর আগস্টের পরপরই যেমন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য গেলেন, অনেক যারা
এখানে দণ্ডিত হয়েছিলেন তাদের অনেক সাংবাদিক, অনেক পেশাজীবী, অনেক রাজনীতিক দেশে এসে মামলা মোকাবেলা করেছেন বা মামলা নিষ্পত্তি হয়ে গেছে। এখন তারেক রহমান, বিএনপির কোনো কৌশল থাকতে পারে, একটা হতে পারে নির্বাচনী প্রচার বা নির্বাচনী তফসিল ঘোষণার পরে এটা চিন্তা থাকতে পারে। আবার যে প্রশ্নটি আপনি করলেন, যদি তারেক রহমান দেশের এসে রাজনীতিতে সক্রিয় না হতে পারে যে কোনো কারণেই, তাহলে তার স্ত্রী দায়িত্ব নেবেন কিনা, এটাই হচ্ছে দলের কর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে যে, এবং তিনি যখন বাইরে ছিলেন, মানে যখন তখনও কিন্তু এটি আছে, আমাদের এখানে নারী নেতৃত্বের প্রতি কিন্তু এক ধরনের কি বলবো এক ধরনের সমীহ, এক ধরনের আকর্ষণ, এক ধরনের মানে চান যে, কারণ যেহেতু 81 সাল থেকে তো আমরা নারী নেতৃত্ব পেয়ে এসেছি। এর মধ্যে সবটা ভালো হয়েছে তা নয়, সবটা খারাপ হয়েছে তাও নয়। বিএনপি চেয়ারপারসন 83 সাল থেকে দলের দায়িত্বে এবং 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, একবার যদিও খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, 2 বার 2 মেয়াদে। বিরোধী দলীয় নেত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন 2 বার। সুতরাং তার একটা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে। এ কারণে আরও একটা যে, তিনি এখন যেভাবে যে তার যে শারীরিক অবস্থায়, এই অবস্থায় অনেকে কিন্তু দলের নেতাকর্মীরা চান যে তিনি বিএনপি যদি নির্বাচনে জয়ী হয়ে আসুন, তিনি প্রধানমন্ত্রী পদ লাভ করুন, এরকম চিন্তাটাই আমার মনে হয় বেশি। জানি না মিল্লাত ভাই বলতে পারবেন। তো সুতরাং এই নিয়ে জুবাইদা রহমানের বিষয়ে আলোচনা থাকতেই পারে। জি, আলোচনা প্রসিদ্ধি। যেমন মিল্লাত, আপনার কাছে আসি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে হয়, কেননা এখন রাজনীতিতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি জিজ্ঞেস করি, সব থেকে আলোচনার মধ্যে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে মানবিক করিডোর। সেটি নিয়ে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে মানবিক করিডোর আসলে দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই মানবিক করিডোর নিয়ে আপনার মন্তব্য আসলে কি? না, তিনি তো সঠিক বলেছেন। মানবিক করিডোর দেওয়া বা যে কোনো করিডোর দেওয়া, এটা তো সংসদে আলোচনা হতে হবে। এমনকি ফ্যাসিস্ট সরকার যে করিডোর দিয়েছিল তাও তো সংসদে, মানে সেই ভুয়া সংসদ থেকেও তো সেটাকে আলোচনা করতে হয়েছে আর কি। আপনার এই অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কিন্তু কোনো করিডোর দিতে পারেন না আর কি। এটা তো মানে সার্বভৌমত্ব রক্ষার একটা ব্যাপার আর কি। এখন এই করিডোর দিয়ে আপনি কি জন্য মানবিক করিডোর বলছেন? আপনি মানে আরাকানের আর্মিরা আমাদের মুসলমানদের ধরে ধরে মারছে এবং সেখানে সাহায্য দেওয়া দরকার, সেই সাহায্যের জন্য করিডোরটা দিবে। করিডোর দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই ইতিমধ্যেই সিকিউরিটি কাউন্সিলের যিনি উপদেষ্টা আছেন তিনি অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু তিনি বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কোনো স্বাক্ষর হয়নি বা কিছু হয়নি। তো স্বাক্ষর তো নীতিগত সিদ্ধান্ত যদি হয়েই থাকে তাহলে তো স্বাক্ষর করতে তো আর সময় লাগবে না, ইং টু ইং, তাই না? সো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি নিয়ে একটা ভাববার বিষয় আছে। কারণ এই করিডোর দিয়ে আপনার কি যাবে? আপনার ওষুধপত্র যাবে, তার সঙ্গে কি অস্ত্র যাবে, নাকি আপনার ইউএনের ফোর্স এসে যাবে, না কারা যাবে? এগুলো তো অনেক বড় ব্যাপার আর কি। এটা চিন্তা করার বিষয় হলো বিশদ ব্যাপারে বিশদ আলোচনা করে, দেশের স্বার্থ রক্ষা করে সংসদে আলোচনা করে এসব বিষয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু এটি নিয়ে আলোচনা হচ্ছে এবং সমালোচনাটাই বেশি হচ্ছে। বিশেষ করে এই করিডোরটা আসলে বাংলাদেশের মানুষ চাচ্ছে না। আমরা যদি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদে বিভিন্ন জায়গায় দেখছি। আপনাদেরকে আহ্বান করা হয়েছে, বিএনপি বা অন্যান্য দলকে কি আহ্বান করা হয়েছে এটি নিয়ে আলোচনার জন্য? না, আমাদের কোনো আহ্বান করা নেই। শুধু আমাদেরকে না, আমাদের তো একটা বৃহৎ দল, সবগুলি দলকে নিয়ে যদি আলোচনা করে যদি একটা সিদ্ধান্ত নিত তবু একটা কথা ছিল, কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারেন না। অনেক সময় ভুল হয় না, রাজনৈতিক সরকার থাকলে যেটা হয় সব কিছু বিবেচনা করে আর কি। তো মেনার তো রাজনৈতিক সরকারও না, আর ওইরকমভাবে ঠিক আমি বলবো কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আছে তাও তো আমাদের কাছে পরিষ্কার না। কিন্তু আমরা মনে করি যে এটা অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও বলেছেন,
আমরাও আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে এই সমাধানটা দিতে হতে পারে, করিডোর দেওয়া হতেও লাগতেও পারে, সেটা সংসদে আপনার সিদ্ধান্ত গৃহীত হতে হবে। অর্থাৎ বিএনপি এখন এই মানবিক করিডোরকে সমর্থন করছে না, এবং যদি এরকম কোনো প্রস্তুতি নেওয়া হয় সেক্ষেত্রে বিএনপির আসলে অবস্থানটা কি হবে? মানবিক করিডোরটা সমর্থন করছে না এই কথা বলছে না, মানবিক করিডোরটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিপক্ষে আমরা এখন অবস্থান করছি, বিকজ এটা সিদ্ধান্ত তারা দিতে পারে না। আপনার যে কর্মটা আছে এটার বাইরে গিয়ে যে অন্য কিছু করতে যান, এখন আপনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন বা আমাদের অ্যাঙ্করিং করছেন, এখন আপনি হঠাৎ করে যদি বলেন যে না আমি এখন সরে যাই, আমি এডিটর হব, ওটা তো হবে না। তো ইট নিডস এ প্রসেস, একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা অবশ্যই আপনার সংসদে আলোচনা হতে হবে, এবং সংসদের মতামতের ভিত্তিতেই দেশের সর্বজনের যে স্বীকৃত একটা সংসদ, মানে ভোটের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেই সংসদে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান। অন্য একটি বিষয় নিয়ে আসি, কেননা একটা অংশ আমাদের ইতিমধ্যে আলোচনা শেষ হয়ে গেছে, খুব বেশি সময় হয়তো বা পাবো না। হেফাজতে ইসলামের মতিঝিলে 5 মে যে সমাবেশ হলো, সেখানকার কিছু স্থানীয় ব্যক্তিদের মন্তব্য বা নারীদেরকে নিয়ে তাদের নারী সংস্কার কমিশন বাতিল চাওয়া এবং প্রকাশ্যে নারীদের গালিগালাজ, বিভিন্ন ভাষায় সেখানে গালিগালাজ করা হয়েছে, সেই প্রসঙ্গে আজকে 6 জন নারী, এনসিপির 3 জন নেতৃত্বে এবং 3 জন সম্ভবত সংস্কৃতি অঙ্গনের, তারা প্রতিবাদ লিপি পাঠিয়েছেন। এই মর্মে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেটি নিয়ে আসলে আপনার মন্তব্য কি? একটা সংস্কার কমিশনের, নারী সংস্কার কমিশনের কি আমাদের প্রয়োজন রয়েছে? প্রয়োজন তো আছেই, প্রয়োজন থাকবে না কেন? নারী উন্নয়ন নীতিমালা, নারী সংস্কার, আমাদের সংবিধান, যে সংবিধান আমরা কি বলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত, সেই সংবিধানে কিন্তু নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করা যাবে না। নারী বলে বা পুরুষ বলে কারোর প্রতি বৈষম্য করা যাবে না, এটা সংবিধানে আছে। আমরা যদি বৈষম্য করি সেটা সংবিধানকে অগ্রাহ্য করা। হেফাজত ইসলাম যদি তাদের দাবি দেওয়া থাকতে পারে, তারা যে দাবি করেছে যে এটা বাতিল করতে হবে, এটা কী বলে আমরা মানি না, এ পর্যন্ত তারা করতে পারেন। এটা তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত বা তাদের সংগঠনগত অভিমত। কিন্তু যদি বলেন যে এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদন যারা তৈরি করেছে, যারা সুপারিশ করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, তাহলে সেটা কিন্তু আর মানে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। কারণ সেটা হচ্ছে এক ধরনের তার শক্তি দেখানো, মানে অন্যের প্রতি শক্তি দেখানো। এবং ধরেন যেসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন অন্য, সেটা খুব সুখকর নয় নারীর জন্য। তারাও তো, তাদের ঘরেও নারী আছেন, মা বোন আছেন। সুতরাং বাইরের নারীকে যদি মর্যাদা না দেন, ঘরের নারীকে তারা মর্যাদা দিবেন, এটা কিভাবে বিশ্বাস করা যায় তাদের? সুতরাং আমি মনে করি যে এক্ষেত্রে সহনশীলতা প্রয়োজন। ইসলাম কিন্তু সহনশীল ধর্ম, শান্তির ধর্ম। সেখানে অশান্তি করা, দাবি দাওয়া যে কেউ করতে পারে, বিরোধিতাও করতে পারে। আর তারা এমন কি বলেছেন, হ্যাঁ আমাদের যে পারিবারিক উত্তরাধিকার আইন সেটা ইসলামী আইন অনুযায়ী চলে, শরিয়া আইন অনুযায়ী। এখন সেটি আমরা দেখছিলাম বর্তমানে ইসলামিক যে দলগুলো আছে তাদের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষেরও একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছিল। সেখানে নারীকে যদি আলাদা করে রাখা হয়, যে বিষয়গুলো তাদের এক ধরনের ইসলামী দলগুলোর প্রতি ওই অর্থে যদি বলেন এক ধরনের মানুষের সমর্থন বাড়ছিল। এখন যদি নারী একবার নারী বর্জিত রাষ্ট্র ব্যবস্থা তারা যেটা চান সেটা নারীর রাষ্ট্রে নারীর কোনো ভূমিকা থাকে। আমাদের সমাজে কি ইমপ্যাক্ট পড়ছে আমাদের দেশে এবং দেশের বাইরেও তো এই খবরগুলো যাচ্ছে। এবং আপনি তো বললেন যে এই এনসিপির সহ আরো এই যে কজন, 3 জন, টোটাল 6 জন লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, 6 জন নারী এটা রিড করেছেন। আমরা চাই যে আইনানুগভাবেই এটার নিষ্পত্তি হোক এবং সরকার যে উদ্দেশ্যে, এক্ষেত্রে সরকারেরও আমার মনে হয় যে
যেহেতু সরকারকে চ্যালেঞ্জ করেছে, যে সরকার এই কমিশন করেছে তাদেরকে চ্যালেঞ্জ করেছে, সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা থাকা উচিত, একটা যুক্তি দেখানো উচিত কেন সংস্কার কমিশন করা হয়েছে এবং কি চান। দেখুন, কোনো সমাজে নারী পুরুষ সমন্বিত শক্তি ছাড়া এগোতে পারে না। ইউরোপ আমেরিকা যে জ্ঞান বিজ্ঞানে অর্থনীতিতে এত উপরে গেছে তার কারণ কিন্তু সেখানে এই বৈষম্যটা নেই। এমনকি পূর্বেশীয় দেশগুলো যদি দেখেন, এমনকি বাংলাদেশের যাদের আমরা আদিবাসী বলি, যারা পাহাড়ি বা সমতলের, তাদের মধ্যেও দেখবেন যে আমাদের সমাজে যে ধরনের বৈষম্য করা হয়, যে ধরনের দৃষ্টিভঙ্গি দেখানো হয় নারীর প্রতি, এবং নারী ঘর থেকে বের হলে যে অনিরাপদ বোধ করেন, তাদের সমাজে কিন্তু সেটা করেন না। সুতরাং এটা দীর্ঘ হাজার হাজার বছর, শত শত বছরের একটা আমাদের যে মূল্যবোধটা তৈরি করতে পারেনি, যে নারীকে মানুষ হিসাবে দেখা, নারী হিসাবে নয় শুধু। আমরা প্রত্যাশা করি যখন আপনার আসলে তো এটা দেখেন স্পষ্ট করাই আছে আর কি, মানে এবং আমরা তো মুসলিম অধ্যুষিত দেশ, এখানে মুসলমানদের একটা কিন্তু আঘাত লাগবে আর কি যদি নারীদের কোরআনের সঙ্গে যদি সাংঘর্ষিক কোনো কিছু হয়ে থাকে। যেমন কোরআনে স্পষ্ট বলা আছে আর কি, যে একটা নারী একটা ছেলে সমান দুইটা মেয়ে সম্পত্তির বন্টন হবে আর কি। সেটা কারণ আছে, কারণগুলো খুব সুন্দর আর কি, মানে কোরআন শরীফ বাংলা যদি পড়ে থাকেন তাহলে ভালো বুঝতে পারবেন আর কি। এবং যেহেতু তারা বাপের বাড়ি থেকেও একটা অংশ পাচ্ছে, তারা কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েও কিন্তু স্বামীত্ব পাচ্ছে কিন্তু। সো এখানে খুব সুন্দরভাবে বিস্তৃত মানে বিশ্লেষণ করা আল্লাহর কোরআনে। ইসলামিক দলগুলো থেকে সুন্দর ব্যাখ্যাগুলোই চাই, বা সুন্দর সেই ব্যাখ্যাগুলি থাকলে পরে ব্যাখ্যা নিয়ে যদি আলোচনা করতে, সুরাব ভাই যেটা বললেন যে এটা যে সংস্কার কমিশন করেছে, সেই সংস্কার কমিশন এটা নিয়ে অন্তপক্ষে ইসলামিক দলগুলোর সঙ্গে একটু আলোচনা করা দরকার ছিল, এবং তাদের সঙ্গে যদি না বসতে, যদি ইসলামিক নারী আলেমের তো আছে তো অনেক, তাই না, অনেক লিটারেট আলেম আছে কিন্তু নারী, তাদের দুই একজনকে সাথে নিয়ে যদি বসে এটা করা হতো। কিন্তু আমি মিলাদ ভাইয়ের সাথে একটু দ্বিমত করব যে এটা কোরআন সুন্নাহকে কিন্তু চ্যালেঞ্জ করছে না, অস্বীকার করছে না, যে কেউ সেটা মানতে পারে। কিন্তু কথা হচ্ছে যে, এবং এটা কিন্তু একটা সুপারিশ, আইন নয়, সুপারিশ যে কেউ করতে পারে, সুপারিশের বিরোধিতাও করতে পারে। এমনকি 6 জন নারী যে রিট করেছেন, হেফাজত ইসলাম রিট করতে পারতেন আদালতের কাছে যে আমাদের যে পারিবারিক আইন আছে সেটা তো ধর্মের ভিত্তিতে সেই আইনের এটা পরিপন্থী, এটা তারা বলতে পারে। কিন্তু সামাজিকভাবে নারীদের একটা ভীতির মধ্যে ফেলে দেওয়া, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বক্তব্য এসেছে, মানে এটা যে কোনো নারী কিন্তু নারী সমাজ এটাকে কখনোই ভালোভাবে দেখছে না। সমাজকে তো মানে দেখেন, আমাদের দেশে তো 52% নারী, নিঃসন্দেহে আপনি যদি ভোটের অঙ্ক করেন, আমরা যদি রাজনীতি করি আর কি, এবং হেফাজতে ইসলাম তো একটা রাজনীতি করেন না, একটা রাজনৈতিক দলের দিকে তো তারা আসলে রাজনৈতিক দলের সঙ্গেও আছেন আর, কিন্তু রাজনীতিতে আপনার 52% হলো নারী ভোটার বাংলাদেশে, সেই ভোটটা তো লাগবে, 48% তো তবে এটা সত্য কথা যে আমাদের কোনো অবস্থাতেই কোরআন সুন্নাহর বিরোধী কোনো কিছু যাতে না হয়, সেটা আমার আবেদন। কিন্তু সেই আবেদনে যে প্রেক্ষাপটটা থাকতে হবে আপনার সাবলীল এবং সুন্দর, মার্জিত। কেননা মার্জিত যে কথাটা বলেছেন আপনি, সেভাবেই করতে পারেন। আচ্ছা, আমি মিলাদ ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই। আপনি বলছেন যে কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে, কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে যেটুক অধিকার নারীকে দেওয়া হয়েছে, ঘরে ঘরে সেই অধিকার থেকে ঘরে ঘরে সেই অধিকার থেকে বঞ্চিত করছে। তার বিরুদ্ধে এরা দাঁড়াক না, তার বিরুদ্ধে বলুন যে 5 আগস্টের পর নারীদের সাথে যে আক্রমণগুলো হয়েছে, যে মব তৈরি করা হয়েছে নারীদের সাথে, দুঃখজনক হলেও সত্যি বেশিরভাগ ক্ষেত্রেই এখানে হচ্ছে ইসলামিক কিছু মন মানসিকতা বা সেই ধরনের একটা ভুল কনসেপ্ট নিয়ে নারীদের সেটি কিন্তু হচ্ছে রাজনৈতিক দলের থেকেও এটা আসলে খুব ভীষণ রকম অপ্রত্যাশিত। কারণ গোটা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের নারীরা যখন সর্বোচ্চ চেষ্টা করছেন এদেরকে আসলে তুলে ধরার জন্য, নিজেদের কম্পিট করার জন্য, সেখানে যখন আমরা সহযোগিতা
সহযোগিতা করার কথা, তখন আমাদের যদি সামাজিকভাবে পিছিয়ে দেওয়া হয়, রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া হয়, সেটি আসলে কিভাবে গ্রহণযোগ্য হয় আমার জানা নেই। জনাব মিল্লাত, একেবারে শেষ অংশে আছি। রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের একটা বিরল সুযোগ আসলে সবাই পেয়েছে। বলা হচ্ছে যে নতুন অনেকগুলো দল আমরা তৈরি হতে দেখছি। এই যে সুযোগটা পাওয়া গেছে, সেই সুযোগকে এবার সবাই কাজে লাগাবে কিনা, আপনার কাছে কি মনে হয়? এই বিরল সুযোগ অবহেলায় হারানো উচিত না। এই সুযোগটা সবার নেওয়া উচিত ছিল, কিন্তু একটা মানে প্রক্রিয়ার মাধ্যমে যার ইচ্ছা হলো, আপনার ইচ্ছা হলো, আপনি গিয়ে 5 জন নিয়ে একটা দল করে ফেললেন। এতে করে মানে এটার সমাধান হবে না। হ্যাঁ, এনসিপি গঠিত হয়েছে, একটা দল গঠিত হয়েছে, ঠিক আছে, স্বৈরাচারের পতন হয়েছে, তাদের আশা ফেরার আর সম্ভাবনা আমরা খুব কম দেখি। সো নতুন দলও তো লাগবে। এই দলটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা আমরা বলি, এবং বহুদলীয় গণতন্ত্রই থাকা উচিত, এবং অনেকগুলি দল থাকবে। আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে প্রায় 29টা দল আমাদের সঙ্গে ছিল। তো তারা তো দতার দল আছে। হ্যাঁ, দলের হয়তো আপনার সাপোর্টার কম সংখ্যক লোক আছে, কিন্তু দল তো তাদেরও একটা থিম আছে। কিন্তু এই দলগুলি এর সুবর্ণ সুযোগটা ছিল যে তারা যদি সুন্দরভাবে দল করার অর্থ হইল যেমন অবস্থা, যেমন এনসিপি করে দেখেন কি অবস্থা এখন আর কি, মানে একটা চাঁদাবাজি, তারপরে আপনার নতুন করে শোনা যাচ্ছে তাদের পিএসদের টাকা, তাদের নতুন নতুন গাড়ি, এই নতুন করে কেবল তোমরা ছাত্র একটা ভালো অবস্থায় গিয়েছো, একটা আন্দোলনের অগ্রণী ভূমিকায় তোমরা ছিলা, আমরা তোমাদেরকে সহযোগিতা করেছি, এটার যে প্রাইড, এটা তো তোমাদের অনেকদিন ধরে রাখা উচিত। জি, আমরাও সেই প্রত্যাশা করছি। একেবারে শেষ সময় সোহরাব হাসান, আপনি একেবারে ছোট করে যদি জানতে চাই, আসলে দলীয় স্বার্থের উপরে উঠে জাতীয় স্বার্থ কখনো কি আসলে রাজনীতিতে প্রাধান্য পাবে? আপনার কাছে কি মনে হয় এবার কি পাবে? না পেলে তো আমরা যে দুরবস্থার মধ্যে আছে এই দুরবস্থায় থাকবো। কিন্তু নতুন দল কখন হয়? পুরনো দল যখন মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না। তবে নতুন দল শুনলাম 5 আগস্টের পর 65টা নতুন দল হয়েছে, আরো নতুন দল হচ্ছে, আরো নতুন দল হচ্ছে। তো সুতরাং এটি তাদের রাজনীতি কি, জনগণের কাছে অঙ্গীকার কি, সেটা মানুষ দেখতে চাইবে, মানুষ জানতে চাইবে। এবং যদি শুধু ড্রয়িং রুম কেন্দ্রিক বা কী বলে প্যাড এবং সাইনবোর্ড কেন্দ্রিক দল হয়, এবং যে দলের প্রধান তার দ্বিতীয় প্রধান লোক খুঁজে পান না, তো সেই দল দিয়ে জনগণের কি হবে? আশা করি রাজনীতি জনগণের কাছে ফিরে আসুক, এবং জনগণই নির্ধারণ করুক কে নির্বাচনে জয়ী হবে, কে দেশ পরিচালনা করবে, এবং যত দ্রুত পাওয়া যায় তত। অসংখ্য ধন্যবাদ জনাব রাশিদুজ্জামান মিল্লাত, ধন্যবাদ জনাব সোহরাব হাসান আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।